নমস্কার বন্ধুরা, সকলকে আমার চ্যানেলে স্বাগত। ফিক্সড ডিপোজিটের উপর এবার বড়সড় কোপ। আগামী 1 জুলাই 2024 থেকে ফিক্সড ডিপোজিটের নিয়মের ক্ষেত্রে আমূল পরিবর্তন আসতে চলেছে। এর ফলে আপনি যদি এই পরিবর্তিত নিয়মগুলি না জেনেই ফিক্সড ডিপোজিট করে রাখেন বা আগামী দিনে ফিক্সড ডিপোজিট করবেন বলে ভাবছেন, তাহলে আপনি বড়সড় সমস্যায় পড়তে পারেন। এমনকি সমস্যাটা এতটাই গুরুতর হতে পারে যে আপনাকে পাঠানো হতে পারে নোটিশ। ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে কোন কোন নিয়মের পরিবর্তন আনা হয়েছে এবং সেই সাথে সাথে এই সমস্ত নিয়মের হাত থেকে বাঁচার জন্য আপনাকে কী করতে হবে, কোথায় যেতে হবে, সকল কিছু আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন। আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। তাহলে চলুন আমরা বিস্তারিত দেখে নিই। এর ভিডিওতে আমি মূলত যে টপিকসগুলির উপর আলোচনা করব সেগুলি হলো, আপনি যদি সাধারণ নাগরিক হয়ে থাকেন তাহলে কত টাকার ফিক্সড ডিপোজিট করলে আপনাকে কোনো সমস্যায় পড়তে হবে না। আপনি যদি সিনিয়র সিটিজেন বা সুপার সিনিয়র সিটিজেন হয়ে থাকেন তাহলে কত টাকার পর্যন্ত ফিক্সড ডিপোজিট করলে কোনো সমস্যায় আপনাকে পড়তে হবে না। বা আপনি যদি লিমিটের ওপর যদি ফিক্সড ডিপোজিটে ইনভেস্ট করে রাখেন বা আগে থেকে করেছেন তাহলে আপনাকে কি করতে হবে বা কত টাকা ট্যাক্স দিতে হবে, বা ইনকাম ট্যাক্সের 2024-25 অর্থবর্ষে যে রুল প্রযোজ্য ফিক্সড ডিপোজিট সংক্রান্ত সেই রুলগুলি কী কী। এছাড়াও আমরা ভিডিও শেষ দিকে জানবো ফর্ম 15G কি, ফর্ম 15H কি, ফর্ম 26AS কি, বা কারা কোন কোন ফর্ম ফিল আপ করবেন, কোন ফর্ম ফিল আপ করতে কোন ডকুমেন্টস লাগবে, কিভাবে করবেন, সকল কিছুর ব্যাপারে আমরা এক এক করে জেনে নেব। এবার আমরা জানবো ফিক্সড ডিপোজিট লিমিট ফর জেনারেল পাবলিক। জেনারেল পাবলিক কাদেরকে বলছে? আপনার বয়স যদি 18 বছরের বেশি হয়ে থাকে কিন্তু 60 বছরের কম হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি জেনারেল পাবলিকের মধ্যে পড়ছেন। এবার এক্ষেত্রে অর্থাৎ আপনি যদি জেনারেল পাবলিক হয়ে থাকেন তাহলে কত টাকার ফিক্সড ডিপোজিট করলে আপনার কোনো রকম কোনো টিডিএস কাটা হবে না। এক্ষেত্রে আপনার ফিক্সড ডিপোজিট থেকে একটি অর্থবর্ষে প্রাপ্ত সুদের পরিমাণ যদি 40,000 টাকার মধ্যে হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কোনো রকম কোনো টিডিএস কাটা হবে না। অর্থাৎ ফর এক্সাম্পল, আপনি একটি অর্থবর্ষ বলতে এখানে বোঝায় কোনো বছরের শুরু থেকে অর্থাৎ 1 এপ্রিল থেকে পরের বছরের 31শে মার্চ পর্যন্ত, অর্থাৎ এই একটি বছরকে বলা হয় অর্থবর্ষ। এই একটি বছরের মধ্যে আপনার যতগুলো ফিক্সড ডিপোজিট আছে সমস্ত ফিক্সড ডিপোজিট থেকে যদি আপনি টোটাল যে ইন্টারেস্ট টাকাটা পেয়েছেন সেই ইন্টারেস্টের পরিমাণ যদি 40,000 টাকার কম হয় অর্থাৎ 39,999 পর্যন্ত হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনার কোনো রকম কোনো টিডিএস কাটা হবে না। এবার যদি 40,000 টাকা ছাড়িয়ে যায় তাহলে সেক্ষেত্রে আপনার যে টিডিএস এর পরিমাণটা কাটা হবে সেটা হলো 10% করে। ফর এক্সাম্পল, আপনার যদি একটি ফাইন্যান্সিয়াল ইয়ারে এফডি থেকে প্রাপ্ত ইন্টারেস্টের পরিমাণ 60,000 টাকা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে 60,000-এর 10% অর্থাৎ 6,000 টাকা আপনাকে এক্ষেত্রে টিডিএস কাটা হবে ব্যাংকের তরফ থেকে। এবার অনেক ক্ষেত্রে আপনার একটি ফাইন্যান্সিয়াল ইয়ারে এফডি থেকে প্রাপ্ত সুদের পরিমাণ যদি 40,000 টাকা ছাড়িয়েও যায় তাহলে সেক্ষেত্রেও কোনো টিডিএস কাটা হয় না, বা টিডিএস কাটা হলেও আপনি সেক্ষেত্রে রিফান্ড পেতে পারেন। এবং এগুলি কাদের ক্ষেত্রে প্রযোজ্য, এগুলি পেতে কি করতে হবে সব কিছুই নিয়ে আমি ভিডিওর পরবর্তী অংশে আপনাদের সঙ্গে আলোচনা করব। এবার অনেকে হয়তো মনে করতে পারেন যে আমি যদি একাধিক ব্যাংকে বা পোস্ট অফিসে অ্যাকাউন্ট করে রাখি এবং প্রত্যেকটা থেকে প্রাপ্ত সুদের পরিমাণটিকে 40,000-এর মধ্যে সীমাবদ্ধ করে রাখি তাহলে সেক্ষেত্রে আমার টিডিএস কাটা হবে কি হবে না। উদাহরণস্বরূপ, কোনো এক ব্যক্তি স্টেট ব্যাংক, পিএনবি এবং পোস্ট অফিস 3 জায়গাতেই বেশ কিছু ডিপোজিট করলেন এবং প্রত্যেকটি জায়গা থেকে প্রাপ্ত সুদের পরিমাণ এক বছরে 39,000 টাকা বা 40,000 টাকার কম, তাহলে সেক্ষেত্রে তিনি মনে করতেই পারেন যে এক্ষেত্রে যেহেতু 40,000 টাকার কম হচ্ছে প্রত্যেকটা জায়গা থেকে তাহলে এক্ষেত্রে তার কোনো রকম কোনো টিডিএস কাটা হবে না। কিন্তু এই ধারণাটি সম্পূর্ণ ভুল, কারণ আপনি যেখানেই অ্যাকাউন্ট করুন না কেন বা ডিপোজিট করুন না কেন আপনাকে প্যান কার্ড লিঙ্ক করতে হয় এবং সমস্ত অ্যাকাউন্টগুলি প্যান কার্ডের সঙ্গে লিঙ্ক থাকে এবং প্যান কার্ড অনুযায়ী আপনার সমস্ত ব্যাংক বা সমস্ত পোস্ট অফিসের সমস্ত ডিপোজিটগুলিকে কাউন্ট করা হবে এবং সকল কিছু নিয়ে একটি ফাইন্যান্সিয়াল ইয়ারে যদি 40,000 টাকার কম হয় তাহলে সেক্ষেত্রে টিডিএস কাটা হবে না, নচেত টিডিএস কাটা হবে। এবার আমরা একটা ক্যালকুলেটরের সাহায্যে জেনে নেব যে একজন সাধারণ ব্যক্তি কত টাকার ফিক্সড ডিপোজিট করলে তার কোনো টিডিএস কাটা হবে না। আমরা কম বেশি মোটামুটি সকলেই জানি যে একটি পোস্ট অফিসে বা ব্যাংকে ম্যাক্সিমাম 7.5% পর্যন্ত ইন্টারেস্ট সাধারণ নাগরিককে প্রোভাইড করা হয়। তাহলে এক্ষেত্রে 7.5% করে যদি ইন্টারেস্ট রেট প্রযোজ্য থাকে তাহলে এক বছরের ক্ষেত্রে আপনি যদি 5,10,000 টাকা পর্যন্ত এক্ষেত্রে সেভিংস করেন বা ফিক্সড ডিপোজিট করেন তাহলে সেক্ষেত্রে দেখুন এখানে নিচে দেওয়া আছে যে 5,10,000 টাকায় এস্টিমেটেড রিটার্ন হচ্ছে 39,339 টাকা, অর্থাৎ এক বছরে এক্ষেত্রে আপনার প্রাপ্ত সুদের পরিমাণ হবে 39,339 টাকা, অর্থাৎ 40,000 টাকার কম। তাহলে সেক্ষেত্রে আপনার কোনো রকম কোনো টিডিএস কাটা হবে না। অর্থাৎ একজন জেনারেল পাবলিকের ক্ষেত্রে ম্যাক্সিমাম 5,10,000 টাকা পর্যন্ত সে যদি ফিক্সড ডিপোজিট
ডিপোজিট করে থাকে তাহলে সেক্ষেত্রে তার কোনো রকম কোনো টিডিএস কাটা হবে না। এবার আমরা জানবো ফিক্সড ডিপোজিট লিমিট ফর সিনিয়র সিটিজেন। সিনিয়র সিটিজেন কারা? যাদের বয়স 60 বছরের বেশি তাদেরকে সিনিয়র সিটিজেন বলা হয়ে থাকে। এবার আমরা জানবো সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে কত টাকার ফিক্সড ডিপোজিট করলে তাদের এই ইন্টারেস্টটা ট্যাক্স ফ্রি বা টিডিএস ফ্রি হয়ে থাকে। এক্ষেত্রে সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে একটি অতিরিক্ত সুযোগ দেওয়া হয়েছে, যেখানে সাধারণ নাগরিকদের টিডিএস ফ্রি ইন্টারেস্টের পরিমাণ 40,000 টাকা, সেখানে সিনিয়র সিটিজেনদের এখানে 10,000 টাকা অতিরিক্ত সুযোগ দেওয়া হয়েছে। অর্থাৎ তাদের ক্ষেত্রে 50,000 টাকা পর্যন্ত ইন্টারেস্টটা কিন্তু টিডিএস ফ্রি। এরপর অর্থাৎ 50,000 টাকার বেশি যদি ইন্টারেস্ট হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে 10% হারে টিডিএস কাটা হবে, এবং অনেক সময় 50,000 টাকা বেশি হলেও টিডিএস কাটা হয় না, এবং যদি টিডিএস কাটা হয়েও থাকে তাহলে সেক্ষেত্রে টিডিএসটা আবার রিফান্ডও পাওয়া যায়। এগুলি নিয়ে ভিডিওর পরবর্তী অংশে আমি আলোচনা করছি। এবার আমরা একটা ক্যালকুলেটরের সাহায্যে জানবো যে কত টাকার ফিক্সড ডিপোজিট যদি করেন একজন সিনিয়র সিটিজেন তাহলে সেক্ষেত্রে তার কোনো টিডিএস কাটা হবে না। একজন সিনিয়র সিটিজেনের ক্ষেত্রে ব্যাংকে বা পোস্ট অফিসে কম বেশি 8% করে সুদের হার প্রোভাইড করা হয়। এক্ষেত্রে একজন সিনিয়র সিটিজেন যদি 6 লক্ষ টাকা এক্ষেত্রে ফিক্সড ডিপোজিট করে থাকে তাহলে দেখুন আমরা এখানে একটা ক্যালকুলেটর ব্যবহার করেছি। এক্ষেত্রে রেট অফ ইন্টারেস্ট 8% দেওয়া হয়েছে, টাইমটা দেখুন 1 ইয়ার দেওয়া হয়েছে, এবং এখানে এস্টিমেট রিটার্ন দেওয়া হয়েছে দেখুন 49,459 টাকা। অর্থাৎ একজন সিনিয়র সিটিজেন ব্যাংকে বা পোস্ট অফিসে ফিক্সড ডিপোজিট করতে পারে 6 লক্ষ টাকা পর্যন্ত, যেক্ষেত্রে তার প্রাপ্ত 1 বছরের ইন্টারেস্ট 50,000 টাকার মধ্যে হবে, এবং এক্ষেত্রে কোনো টিডিএস কাটা হবে না। এবার অনেকেই হয়তো মনে করতে পারেন আগের মতো যে একাধিক ব্যাংকে যদি একাধিক অ্যাকাউন্ট করে থাকে তাহলে সেক্ষেত্রে প্রত্যেকটার অ্যাকাউন্ট 50,000 টাকা করে সুবিধাটা পাবো কি পাবো না, যেটার উত্তর হলো না। কারণ এক্ষেত্রে আপনাকে প্যান কার্ড লিঙ্ক করতে হবে, এবং প্যান কার্ড যেহেতু লিঙ্ক আছে সেহেতু আপনার সমস্ত অ্যাকাউন্ট সমস্ত ব্যাংকের একসঙ্গে ধরা হবে, এবং সমস্ত অ্যাকাউন্ট বিচার করে এক্ষেত্রে ইন্টারেস্টের পরিমাণটা কিন্তু এখানে ধরা হবে। এবার আমরা জানবো একজন সাধারণ পাবলিক যার ইন্টারেস্ট থেকে অর্থাৎ ফিক্সড ডিপোজিট থেকে প্রাপ্ত ইন্টারেস্ট একটি ফাইন্যান্সিয়াল ইয়ারে 40,000 টাকা অনেকটাই বেশি, কিন্তু তিনি চাইছেন কোনো রকম কোনো টিডিএস না কাটুক বা কোনো রকম কোনো ট্যাক্স না কাটুক, তাহলে সেক্ষেত্রে সেই সাধারণ পাবলিকের কী করণীয়? এক্ষেত্রে তাদেরকে বা তাদের শ্রেণীটাকে দুটি ভাগে ভাগ করা যায়, এবং ভাগ অনুযায়ী দুটি ফর্ম জমা করতে হয়। একটি ফর্মের নাম হলো ফর্ম 15G এবং অপরটির নাম হলো ফর্ম 26AS। অর্থাৎ একজন সাধারণ নাগরিকের যদি বাৎসরিক বা একটা ফাইন্যান্সিয়াল ইয়ারে টোটাল ইনকামের পরিমাণ 2.5 লক্ষ টাকার মধ্যে হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তাকে ব্যাংকে ফর্ম 15G জমা করলে তার কোনো রকম কোনো টিডিএস কাটা হবে না। অর্থাৎ ফর এক্সাম্পল একজন সাধারণ পাবলিক তার ব্যবসা থেকে বা তার চাকরি থেকে এবং তার ফিক্সড ডিপোজিট থেকে প্রাপ্ত ইন্টারেস্ট সকল কিছু মিলিয়ে যদি তার একটি ফাইন্যান্সিয়াল ইয়ারে 2,49,999 টাকা পর্যন্ত ইনকাম থাকে তাহলে সেক্ষেত্রে তার কোনো রকম কোনো টিডিএস কাটা হবে না যদি তিনি ব্যাংকে 15G ফর্মটা জমা দিয়ে থাকেন। আর এক্ষেত্রে যদি তার ইনকামটা বাৎসরিক ইনকামটা 2,50,000 টাকার বেশি হয়ে থাকে কিন্তু 7 লক্ষ টাকার কম হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তাকে আইটিআর ফাইল করতে হবে, এবং আইটিআর ফাইল করার পর যে টিডিএসগুলি কাটা হবে সেই টিডিএসগুলি রিফান্ড পাওয়ার জন্য তাদেরকে ব্যাংকে পুনরায় আবার ফর্ম 26AS ফিল আপ করে জমা দিতে হবে। অর্থাৎ ফর্ম 26AS হলো আপনার যে টাকা টিডিএস বাবদ কাটা হয়েছে সেই টাকাটি পুনরায় রিফান্ড পাওয়ার জন্য আবেদনপত্র। অর্থাৎ আপনার যদি 2.5 লক্ষ টাকার মধ্যে ইনকাম হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে ফর্ম 15G জমা করলে ব্যাংকের তরফ থেকে টিডিএস কাটা হবে না, কিন্তু 2.5 লক্ষর বেশি হলো কিন্তু 7 লক্ষর কম হলো তাহলে সেক্ষেত্রে আইটিআর ফাইল করার পর আপনাকে ব্যাংকে ফর্ম 26AS জমা করতে হবে। এবার যদি আপনাদের একাধিক ব্যাংকে ফিক্সড ডিপোজিট থেকে থাকে তাহলে সেক্ষেত্রে প্রতিটি ব্যাংকে আলাদা আলাদা করে ফিক্সড ডিপোজিটের জন্য আপনাকে ফর্ম 15G জমা করতে হবে, যে কোনো একটি ব্যাংকে জমা করলে এক্ষেত্রে হবে না। আপনারা ফর্ম 15G কীভাবে জমা করবেন বা কীভাবে এই ফর্মটি ফিল আপ করবেন সেটি নিয়ে যদি ভিডিও দেখতে চান আমাকে কমেন্ট করে জানান, আমি সামনে একটি ভিডিও ফর্ম 15G ফিল আপের ওপর নিয়ে আসবো। এবার আমরা জানবো একজন সিনিয়র সিটিজেন যাদের একটি ফাইন্যান্সিয়াল ইয়ারে প্রাপ্ত ইন্টারেস্টের পরিমাণ 50,000 টাকার অনেকটাই বেশি, কিন্তু সেক্ষেত্রে তিনি চাইছেন কোনো টিডিএস না কাটা হোক বা কোনো রকম কোনো ট্যাক্স না কাটা হোক, তাহলে সেক্ষেত্রে তার কী করণীয়? তার এক্ষেত্রে করণীয় আছে আগের নিয়মের মতোই, অর্থাৎ জেনারেল পাবলিকদের মতোই তাদের ক্ষেত্রে ফর্ম 15H এবং ফর্ম 26AS। অর্থাৎ এক্ষেত্রে সিনিয়র সিটিজেন ব্যক্তিটির যদি ইয়ারলি ইনকাম 3 লক্ষ টাকা পর্যন্ত হয়ে থাকে, অর্থাৎ সাধারণ পাবলিকদের ক্ষেত্রে এক্ষেত্রে 50,000 টাকা বেশি সুযোগ দেওয়া হয়েছে। অর্থাৎ একজন সিনিয়র সিটিজেনের টোটাল ইনকাম যদি 3 লক্ষ টাকা হয়ে থাকে, অর্থাৎ এক্ষেত্রে তার পেনশনটিকে কাউন্ট করা
হবে বা তার যদি কোনো ব্যবসা থাকে বা অন্য কোনো আদার্স ইনকাম থাকে, সমস্ত কিছু নিয়ে 2,99,999 টাকা পর্যন্ত যদি তার ইনকাম হয়ে থাকে উইথ ইন্টারেস্ট, তাহলে সেক্ষেত্রে তিনি ব্যাংকে গিয়ে ফর্ম 15 জমা করতে পারেন এবং ফর্ম 15 জমা করলে ব্যাংকের তরফ থেকে কোনো রকম কোনো টিডিএস কাটা হবে না। এবং আগের নিয়মে যদি তার 3 লক্ষ টাকার বেশি ইনকাম হয়ে থাকে কিন্তু তিনি 7 লক্ষ টাকার কম তার ইনকাম হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে তাকে আইটিআর ফাইল করতে হবে এবং আইটিআর ফাইল করার পর তাকে পুনরায় সেই কাটা টিডিএসটাকে রিফান্ড পাওয়ার জন্য ফর্ম 26AS ব্যাংকে গিয়ে জমা করতে হবে। আশা করি বিষয়টি আমি বোঝাতে পেরেছি। অর্থাৎ একজন জেনারেল পাবলিকের একটি ফাইন্যান্সিয়াল ইয়ারে টোটাল ইনকাম 2.5 লক্ষের মধ্যে হয়ে থাকলে তাকে ফর্ম 15G ব্যাংকে জমা করতে হবে এবং একজন সিনিয়র সিটিজেনের টোটাল ইনকাম 3 লক্ষর মধ্যে হয়ে থাকলে তাকে ফর্ম 15H জমা করতে হবে। এবং উভয়ের ক্ষেত্রে যদি টোটাল ইনকাম 2.5 লক্ষ টাকা ছাড়িয়ে যায় বা 3 লক্ষ টাকা ছাড়িয়ে যায়, তাহলে সেক্ষেত্রে উভয়কে আইটিআর ফাইল করার পর তাদেরকে ফর্ম 26AS জমা করতে হবে, অর্থাৎ যে টিডিএসটা ব্যাংকের তরফ থেকে কাটা হয়েছে সেই টিডিএসটা রিফান্ড পাওয়ার জন্য। বন্ধুরা, আমি ফিক্সড ডিপোজিটের উপর একটি বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করলাম। এই নিয়ে যদি আপনাদের কোনো মতামত বা প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আর সেই সাথে চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।